দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন ৩৯ দিনের টানা সংঘাতের পর ২ সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। ইরানের দেয়া ১০ দফার ভিত্তিতে এই সমঝোতা বলে বলা হচ্ছে, কিন্তু এর মধ্যে আলোচনায় বা সামনে এসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি যুদ্ধবিরতিতে কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন? এই যুদ্ধবিরতি চুক্তি আদৌ টিকবে নাকি টিকবে না, আবারও যুদ্ধ শুরু হবে এরই মধ্যে, সেসব আলোচনাও এরই মধ্যে উঠে গেছে। এসব নিয়ে আমাদের আজকের আলোচনা, ইরান যুদ্ধে বিজয়ী হলেন কারা? আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি রেডিও তেহরানের বাংলা বিভাগের সাবেক পরিচালক মুজাহিদুল ইসলামকে। আর তার সঙ্গে আজকের এই আলোচনায় বার্তা কক্ষে আমি আপনাদের সঙ্গে থাকছি শামসুজ্জোহা। দর্শক, চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। আমাদের সঙ্গে আছেন অতিথি রেডিও তেহরানের সাবেক পরিচালক বাংলা বিভাগের মুজাহিদুল ইসলাম। আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই বলতে চাই যে হোয়াইট হাউস এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিজয় বলে দাবি করেছে এবং তার কাছ থেকেই ঘোষণা এসেছে মূলত। আবার ইরান নিজেদেরকে বলছে যে তারা এটি তাদের বিজয়। তাদের যে দাবিটা পড়ে শোনায় আপনাকে, সেটি বলছে এই যুদ্ধে ইরান প্রায় সব ধরনের লক্ষ্য অর্জন করেছে এবং প্রতিপক্ষ ঐতিহাসিকভাবে ব্যর্থতার মুখে পড়েছে। এটি তাদের দাবি। একই যুদ্ধ, একই সাথে এটি কি বলা যেতে পারে ১২ দিন বা ১৪ দিনের একটা বিরতি বা পজ। কিন্তু দুজনই বিজয় দাবি করছে। আসলে কার বিজয় হলো? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যুদ্ধে উভয় পক্ষ জয় দাবি করতেই পারে। কারণ হচ্ছে যে কেউ নিজের অবস্থানকে দুর্বল হিসেবে তুলে ধরতে চাইবে না। আর আমেরিকা হচ্ছে শীর্ষ পরাশক্তি, বিশ্বের ১ নম্বর পরাশক্তি। সে যদি বলে যে আমি যুদ্ধে হেরে গিয়েছি, তাহলে তো তার জন্যে মান ইজ্জতের প্রশ্ন। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমেরিকা কোন লক্ষ্য নিয়ে এখানে এসেছিল এবং সেই লক্ষ্যগুলো অর্জিত হয়েছে কিনা। যদি লক্ষ্যগুলো অর্জিত হয়, তাহলে আমরা বলবো সে বিজয়ী হয়েছে। কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাই? আমেরিকার প্রধান লক্ষ্য ছিল এখানে রেজিম চেঞ্জ করা, অর্থাৎ ইরানের ইসলামী সরকারকে ক্ষমতাচ্যুত করা। ইসলামী সরকারকে ক্ষমতাচ্যুত করা যায়নি। হ্যাঁ, ইরানের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন এবং আরো শীর্ষ পর্যায়ের অনেক জেনারেল নিহত হয়েছেন এবং ইনফ্রাস্ট্রাকচারের অনেক ক্ষতি হয়েছে ইরানের। আমেরিকা নিজেই বলেছে সে ১৩,০০০ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। কিন্তু রেজিম চেঞ্জ করা যায়নি। এটি হচ্ছে ১ নম্বর। ২ নম্বর লক্ষ্য ছিল ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া এবং ইরানে যে ৬০ মাত্রায় সমৃদ্ধ যে ৪১০ কেজি ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়ামগুলো এখান থেকে তুলে নিয়ে যাওয়া ইরানের কাছ থেকে। এটিও সে করতে পারেনি। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, এটি ছিল আমেরিকার আরেকটি টার্গেট। কিন্তু আমরা দেখলাম যে ট্রাম্প যখন যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন, তখন ইরান এই ৩৯ দিনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করেছে এবং তেল আবিবই স্বীকার করেছে যে আজকে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র এসেছে। তার মানে ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ধ্বংস করা যায়নি। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে, কিন্তু আমরা দেখলাম এই যুদ্ধ শেষ হওয়ার ২ দিন আগে আমেরিকার ২টি C-130 যুদ্ধ বিমান এবং ২টি ব্ল্যাক হক হেলিকপ্টার একটি জায়গায় ভূপাতিত হয়েছে এবং ধ্বংস হয়ে গেছে। তার মানে সার্বিকভাবে আমেরিকার তার ঘোষিত একটি লক্ষ্য অর্জন করতে পারেনি। আর ইরানের লক্ষ্য ছিল টিকে থাকা। এই আমেরিকারই সাবেক বিখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, উনি ভিয়েতনাম যুদ্ধের সময় বলেছিলেন যে বিশ্বের শক্তিশালী একটি ক্লাসিক সেনাবাহিনী যদি জয়লাভ করতে না পারে কোনো যুদ্ধে, তাহলে এটিই তার পরাজয়। আর তুলনামূলক কম শক্তিশালী শক্তিটি যদি টিকে থাকে, এটিই তার বিজয়। এবং আমরা সেটি দেখতে পেলাম। হেনরি কিসিঞ্জারের সেই বক্তব্য কি মানে এখনো কার্যকর? মানে আমরা তো ওই ব্যাখ্যাটি হেনরি কিসিঞ্জারের যে বক্তব্য, সেই বক্তব্যের কাউন্টার কোনো বক্তব্য কিন্তু আমরা গত ৫০ বছরে দেখতে পাইনি। আরেকটি বিষয় হচ্ছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা, উনি ২ ঘন্টা আগে একটি বক্তব্য দিয়েছেন যে এই যুদ্ধে ইরানের বিশাল বিজয় হয়েছে। মানে ইরান যেটা বলেছে, রাশিয়া সে একই কথা বলেছে এবং রাশিয়া কিন্তু একটি সুপার পাওয়ার, অন্যতম বড় শক্তি, তার মুখ থেকে এই কথাটি এসেছে। তার মানে আমরা দেখতে পারি যে ইরান টিকে রয়েছে, ভালোভাবে টিকে রয়েছে, রেজিম চেঞ্জ হয়নি। অন্যদিকে আমেরিকা তার একটি লক্ষ্য অর্জন করতে পারেনি।
কিন্তু রাশিয়ার কথা যেটি বলছেন উল্টোটাও মানে উল্টোভাবে বললে এটাও ঠিক যে রাশিয়া বলেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শোচনীয় পরাজয় হয়েছে। মানে জি। যেভাবেই বলেন তার বক্তব্যটা অবস্থানটা একই। একই। কিন্তু রাশিয়ার যে এই যুদ্ধে অবস্থান বা ভূ-রাজনৈতিকভাবে সারা বিশ্বে তার যে মানে এই যুদ্ধ নিয়ে সেই দেশটির যে অবস্থান, সেই অনুযায়ী আসলে তিনি আসলে একটি পক্ষের তো। এটা মনে হয় কিনা আপনার কাছে? সেটি হতে পারে। আ মানে ইরানের পক্ষের একটি শক্তি রাশিয়াকে ধরা হুম, যেতে হুম, পারে এখানে। হুম, কিন্তু সে যে পক্ষপাতিত্ব করার কারণেই এই কথা বলেছে, সেটি বলা যাবে না। আর রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি হয়েছে বা আমেরিকা রাশিয়ার একটি প্রতিদ্বন্দ্বী। কিন্তু ইসরায়েল কিন্তু রাশিয়ার প্রতিদ্বন্দ্বী নয়। বরং ইসরায়েলের যে জনগোষ্ঠীকে সারা হুম, পৃথিবী থেকে ধরে এনে একটি কৃত্রিম রাষ্ট্র তৈরি করে এখানে সারা বিশ্ব থেকে ইহুদিদেরকে এনে যে এই কৃত্রিম রাষ্ট্রটি তৈরি করা হয়েছে, এই রাষ্ট্রের ৩০% জনগোষ্ঠী কিন্তু রাশিয়া থেকে আসা। অর্থাৎ ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যাক, এটি কিন্তু রাশিয়াও চায় না। হুম। কাজেই রাশিয়া যখন বলছে যে ইসরায়েলের পরাজয় হয়েছে, তখন সে বিদ্বেষ থেকে বলেনি। সে বাস্তবতার তথ্যের ভিত্তিতে তথ্যের আপনি এটি ভিত্তিতে। বলছেন। আচ্ছা, জি। এবার একটু আসি যে এই যুদ্ধ চলছে ৩৯ দিন ধরে বিভিন্ন রকম আলোচনা একেক সময় উত্তেজনা একেক দিকে যাচ্ছে। কিন্তু এই যে যুদ্ধবিরতির বিষয়টি এবং ২ সপ্তাহের সেই আলোচনাটা শেষ পর্যন্ত আমরা দেখলাম পাকিস্তানে হস্তক্ষেপে বলব না। বলা যায় যে মধ্যস্থ। মধ্যস্থতায় শাহবাজ শরীফ এখানে আলোচনার কেন্দ্রে আসলেন। কারণটা কি এবং তাদের স্বার্থটা কি? মানে কেন তিনি গুরুত্বপূর্ণ শাহবাজ শরীফ বা পাকিস্তান? আচ্ছা। এটি চমৎকার একটি প্রশ্ন। শাহবাজ শরীফ কেন আসলেন? প্রথমত হচ্ছে যে এই যুদ্ধ শুরু হওয়ার পরে, যুদ্ধ শেষ হওয়ার ১০-১২ দিন আগে থেকে আপনার মনে আছে যে ট্রাম্প বারবার বলছিলেন যে ইরান যুদ্ধবিরতি চায়, ইরান একটি চুক্তি করতে চায়, ইরান চুক্তি করার জন্য মরিয়া হয়ে হুম, উঠেছে। কিন্তু হুম, আসলে প্রতিটি কথাই উনার জন্য প্রযোজ্য ছিল। অর্থাৎ উনি মরিয়া হয়ে উঠেছিলেন যুদ্ধবিরতি করার জন্য। কারণ হুম। জ্বালানি সংকট যেভাবে সারা পৃথিবীকে গ্রাস করে ফেলছিল, হুম, সারা পৃথিবী থেকে চাপ আসছিল এবং মার্কিন জনগণ বলছিল হুম, যে, "আমরা এত বেশি চাপ আমরা নিতে পারছি না।" তার মানে ট্রাম্পের জন্যে যুদ্ধবিরতিটি প্রয়োজন ছিল। কিন্তু এই যুদ্ধবিরতি করার জন্য ইরান তো তার সাথে সরাসরি কথা বলবে না, মধ্যস্থতাকারী লাগবে। কে আসবে? এখানে মিডল ইস্টের যে দেশগুলো, আরব দেশগুলো আছে, তারা হুম, তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। কারণ তারা তাদের নতজানু পররাষ্ট্রনীতি আমেরিকা এবং ইসরায়েলের প্রতি এটি প্রমাণ করেছে। আর ইউরোপ এবং আ নেটো জোট, আমি একটু আগে যুদ্ধের ফলাফল নিয়ে কথা বলছিলাম। হুম, নেটো জোটকে আমেরিকার কাছ থেকে দূরে সরিয়ে দেয়া, এটি হচ্ছে ইরানের আরেকটি সাফল্য এই যুদ্ধে। ২য় বিশ্বযুদ্ধের পর এই ১ম নেটো জোট আমেরিকার সঙ্গে আসলো না। এবং হুম, ট্রাম্প যতবারই অভিমান করে বললেন যে, "ওরা আসলো না, তাতে দরকার নেই, আমি একাই পারবো।" হুম। ব্রিটেনের কথা বলেছে যে, "ব্রিটেন আমাদের সার্বক্ষণিক কিন্তু বন্ধু এটাও তো সহচর।" খানিকটা সত্য মনে হয় না আপনার কাছে? না ট্রাম্পের যে বক্তব্যটা যে ওরা আসেনি ঠিক আছে নেটো জোট কিন্তু আমি একা পারবো। পারব। এইটা এই বক্তব্যটা মানে তার জায়গা থেকে দিতে পারেন তো মানে ঠিক আছে তো। এই বক্তব্যটি অবস্থানটা। ঠিক আছে। কারণ আমরা তো যুদ্ধে দেখেছি যে সে শেষ পর্যন্ত হুম, যুদ্ধ একাই চালিয়ে গিয়েছে। হুম, এই কথাটি ঠিক আছে। কিন্তু নেটো থেকে আলাদা হয়ে গিয়েছিল। অর্থাৎ ইউরোপীয়রাও এখানে মধ্যস্থতা পর্যন্ত করতে আসেনি হুম, ট্রাম্পের সঙ্গে। এখন মধ্যস্থতাটা কে করবে? পাকিস্তান এখানে কেন আসলো? আপনার প্রশ্ন হুম, ছিল। পাকিস্তান, আপনি জানেন বাংলাদেশে জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। কিন্তু জি, তারপরেও বাংলাদেশ সরকার এখন পর্যন্ত জ্বালানির দাম বাড়ায়নি হুম, আনুষ্ঠানিকভাবে। হয়তো জ্বালানি পাচ্ছে না মানুষ হুম, ন্যায্য দামে বা কম পাচ্ছে, কিন্তু জ্বালানির দাম বাড়ায়নি। পাকিস্তান 43% তার জ্বালানির দাম বাড়াতে বাধ্য হয়েছে। যদিও পাকিস্তানের সাথে ইরানের একটা সীমান্ত রয়েছে এবং এই হুম, পাইপলাইনের মাধ্যমে কিন্তু সে তেল নিতে পারত। ইরান হুম, প্রস্তাব দিয়েছিল কিন্তু পাকিস্তান তাতে রাজি হয়নি। কারণ পাকিস্তানের নিজের স্বার্থে তার যে জ্বালানির বাজার রক্ষা করার স্বার্থে সে এখানে আ এ এ এ হচ্ছে ১ নম্বর হুম, উদ্দেশ্য। ২ নম্বর উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানের আশপাশে বন্ধু খুব একটা নেই। ইন্ডিয়ার সঙ্গে তার হুম, শত্রুতা, আ আফগানিস্তানের সঙ্গে শত্রুতা। ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অনেক ভালো। মানে হুম, দীর্ঘদিন ধরে পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো, দুটি মুসলিম দেশ হিসেবে। তো পাকিস্তানের শাহবাজ শরীফকে ডোনাল্ড ট্রাম্পই ধরেছে। হুম, যে তুমি এখন ইরানকে বাবা ঠেকাও। আর তো পারছি না। মানে যেভাবে সারা বিশ্বে চাপ সৃষ্টি হয়েছে আমি পারছি না। শাহবাজ শরীফ তখন পাকিস্তানকে এসে বললেন যে থামো। তো ইরানকে বললেন যে থামো। তো ইরান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিন্তু ৭-৮ দিন ধরে এই প্রচেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু ইরান বলেছে যে আমার শর্তগুলো মেনে নিয়ে যদি আমেরিকা যুদ্ধবিরতি করতে রাজি হয়, তখনই আমি আসবো। এই হচ্ছে আমার ১০ টি শর্ত। এবং সেই ১০ টি শর্ত মেনে নিয়ে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন, তিনি তার ওই যে ট্রুথ সোশ্যাল ওখানে তাহলে কি এভাবে ধরে নেওয়া যায় যে পাকিস্তান খানিকটা অগত্যা একটা অপশন, অগত্যা পাকিস্তানকে বেছে নেওয়া হচ্ছে মধ্যস্থতার জন্য, খানিকটা সেরকম মনে হয়? জি, পাকিস্তানকে আমেরিকা বাধ্য হয়ে পাকিস্তানের দিকে মনোযোগী হয়েছে এবং পাকিস্তান আসাতে এই যে পাকিস্তানের মধ্যস্থতায় হলো এবং শুক্রবার থেকে যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই আলোচনা হবে, এটিও কিন্তু ইরানের জন্য প্লাস পয়েন্ট। কারণ হচ্ছে এই আলোচনা এর আগে ভিয়েনায় হয়েছিল, এর আগে এই ইউরোপের আরো বিভিন্ন দেশে হয়েছে, কিন্তু যত দূরে যাবেন আপনি আপনার পজিশন কিন্তু একটু দুর্বল হয়ে যায়। পাকিস্তানের ক্ষেত্রে খানিকটা এটি কৌশলগত অবস্থান এবং পাকিস্তান আসলে তার আমন্ত্রণে তো হয়নি। আমার মনে হয় যে আপনি যা মানে এতক্ষণ পর্যন্ত যে ব্যাখ্যা দিলেন তাতে মনে হয় যদি ঠিক বুঝে থাকি যে এটা আসলে তাকে ব্যবহার করা হচ্ছে বা তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন 10ই এপ্রিল শুক্রবারে যে বৈঠকের কথা বলা হচ্ছে এবং দুই দিক থেকে দুইটা প্রতিনিধি দলও যাবে সেখানে, এটি আসলে আপনার কাছে মনে হয় যে শান্তি আলোচনার কথা বলা হচ্ছে? শান্তি আলোচনা নাকি এর আগেও কিন্তু যুদ্ধবিরতির মধ্যে আক্রমণ করার কৌশল আমেরিকা নিয়েছে বিভিন্ন সময়। এই কৌশল যুক্তরাষ্ট্রের মতো ইসরায়েলও নিয়েছে। এই দুইটি দেশের সঙ্গে ইরানের এই চুক্তিতে গেলে তারা এই রকম মানে স্বপ্নভঙ্গের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে হয় কিনা আপনার? জি, আপনি আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন যে এর আগে 2 বার প্রতারিত হয়েছে ইরান, সেই ক্ষেত্রে আরেকবার প্রতারিত হতে পারে কিনা? জি। ইরান জানে যে আরেকবার প্রতারণা করতে পারে এবং ইরান আজকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এবার ইরানের সঙ্গে পরামর্শ করে বা ইসরায়েলের সঙ্গে পরামর্শ করে তিনি যুদ্ধ বিরতিতে যাননি এবং তিনি সিজ ফায়ার শব্দটি বলেননি। তিনি বলেছেন আমি যুদ্ধে 2 সপ্তাহের জন্য পজ দিচ্ছি, থামাচ্ছি, থামিয়ে রাখছি যুদ্ধটা। এরপরে ইরানের 10 দফা চুক্তি এবং ট্রাম্প যখন তার ওই বার্তায় ইরানের 10 দফা শর্তের ভিত্তিতে একটি শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে, তখনই কিন্তু ইরান নিজেও যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এখন ইরান বলেছে যে আমরা আলোচনায় যাচ্ছি, ইসলামাবাদ আলোচনায় যাচ্ছি সম্পূর্ণ অবিশ্বাস নিয়ে, অর্থাৎ শতভাগ অবিশ্বাস নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি। ইরানের বর্তমান সুপ্রিম লিডার মোস্তাফা খামেনেই তিনি 2 দিকে 2 ধরনের নির্দেশ দিয়েছেন। আমি এটি ইরানের বার্তা সংস্থায় দেখে আসলাম, এটি এখনো এখানে দেখিনি। সেটি হচ্ছে যে উনি বলেছেন, আলোচক দলকে বলেছেন তোমরা আলোচনায় যাও, আমরা যে 10টি শর্ত দিয়েছি এই 10টি শর্তের ভিত্তিতে আলোচনা হতে হবে, এর বাইরের কোনো দাবি আমরা মেনে নেব না এবং আমরা এই 10টি শর্তের ক্ষেত্রে কোনো ছাড় দেব না। আর ওইদিকে সামরিক বাহিনীকে বলেছেন যে তোমাদের আঙ্গুল যেন ট্রিগারে থাকে। আমরা 25 সালে পাল্টা হামলা চালাতে 14 ঘন্টা সময় লেগেছিল আমাদের, এইবার পাল্টা হামলা চালাতে 30 মিনিট সময় লেগেছিল। আর এইবার যদি ইসলামাবাদের আলোচনায় তারা উল্টাপাল্টা করে অথবা আবার হামলা চালায়, তাহলে যেন 1 সেকেন্ডও দেরি না হয়। অর্থাৎ মানে দুটো অপশন খোলা রাখছে, যদি আলোচনায় কাজ না হয় তাহলে যুদ্ধ আবার শুরু হবে, তার প্রস্তুতি তাদের আছে। সেজন্য ইরানের প্রস্তুতিটি আছে। জি, ওকে। এবারে আসি যে 10 দফার কথা বলা হচ্ছে, এই 10 দফায় যে তথ্যগুলো আছে যদি মানে সংক্ষেপে আমি দর্শকদের জন্য একবার পড়ে শুনি। আপনার এখন আপনি নিশ্চয়ই জানেন, দর্শকদের জন্য একবার পড়ে শোনাতে তাতে আপনার মনে হয় কিনা এই দফাগুলো আদৌ যুক্তরাষ্ট্র যেভাবে এখন পর্যন্ত কথা বলছে, এমনকি আপনি জেনে থাকবেন যে আজকে বাংলাদেশে আরো একটি পত্রিকায় এটিও বলা হয়েছে যে ইরান যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী তিনি এই ধরনের ভাষা ব্যবহার করছেন। সেখানে এই দফাগুলো আসলে তাদের জন্য সম্মানজনক কিনা, যেমন ইরান এবং তার মিত্রদের উপর পুনরায় হামলা না হওয়ার নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্রকে, এই নিশ্চয়তা দিয়ে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র একটি। দ্বিতীয় হচ্ছে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকা, ইরান তো এখনো তাদের নিয়ন্ত্রণে আছে, এখন খুলে দেয়া বলতে এটাও আমরা একটু আলোচনায় জানতে চাই। আরেকটি হচ্ছে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিতে কোনো বাধা থাকবে না, এই তো। তারপর ইরানের উপর থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকা থাকা ইরানের সম্পদ এবং সম্পত্তি অবিলম্বে ফেরত দেয়া, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাব বাতিল করা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রস্তাবগুলো বাতিল করা, ইরানকে ক্ষতিপূরণ দেয়া। এখন পর্যন্ত যে ক্ষতি হয়েছে ইরানের সেটা তো বিশাল, সেই ক্ষতিপূরণ দিবে কে? আমেরিকা। সেই এটিও তাদের আরেকটি দফা। আরেকটা হচ্ছে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা, যেটি এখনো হয়নি, তাই তো? আপনার মনে হয় নাকি এই 10টি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক ইরানের জন্য, কিন্তু এইটা কি যুক্তরাষ্ট্রের জন্য সম্মানজনক? না, কোনোভাবেই না। তাহলে কেন যুক্তরাষ্ট্র মেনে নিল? দেখুন, যুদ্ধ বিরতি বা 10 এপ্রিল এই আলোচনাগুলো উঠবে কিনা?
আজকের আমাদের আলোচনার মূল জায়গাতে আমরা এখন এসেছি, যে এই 10 দফা। এই 10 দফা কেন ট্রাম্প রাজি হলেন? যুদ্ধ শুরুর আগে ট্রাম্পের যে বক্তব্য ছিল, সেই 15 দফা দাবি ছিল। সেই 15 দফা দাবি ট্রাম্পের দেয়া দাবি। সেই 15 দফা দাবিতে মনে হচ্ছিল যে সম্পূর্ণ আত্মসমর্পণ, অর্থাৎ এটা আলোচনার কোনো বিষয় না। এগুলি মেনে নিলে ইরানকে আত্মসমর্পণ করতে হতো, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হতো। কিন্তু ইরান সেটি মেনে নেয়নি। এরপরে ইরান তখন পাল্টা 5 দফা দিয়েছিল। এই যে 10 দফা আছে, এই 10 দফার 5 দফা এখানে আছে, আর 5 দফা অ্যাড হয়েছে পরে। আমেরিকা মেনে নেয়নি, কিন্তু ট্রাম্প এসে এখন বললেন তার 15 দফা কিন্তু এখন বাষ্পীভূত হয়ে আকাশে উড়ে গেছে, নাই ওই 15 দফার কথা ট্রাম্পের পক্ষ থেকে আর বলা হচ্ছে না। ইরানের 5 দফার সঙ্গে আরো 5 দফা যুক্ত হয়েছে। এখন দফার ভিতরে যাওয়ার আগে আমরা বলি যে ট্রাম্প তার দফাগুলো ফেলে দিয়েছে, ইরানের দফাগুলো সে আলোচনার টেবিলে তুলতে রাজি হয়েছে। তারপরে ইরান আলোচনায় বসতে সম্মত হয়েছে, যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে। তার মানে হচ্ছে যে এই যুদ্ধে ইরান শক্তিশালী অবস্থানে ছিল। আমরা আসলে পশ্চিমা মিডিয়ার মাধ্যমে খবর পাই, তো জিনিসটা সম্পূর্ণ উল্টো করে দেখানো হয়। এই কারণে যুদ্ধে ইরানের পজিশন যে কত শক্তিশালী সেটি আমরা এই শর্তগুলো থেকে বুঝতে পারি। আর ট্রাম্প কখন এটি মেনে নিলেন? গতকাল এই সময় তিনি বলেছিলেন যে ইরান সভ্যতাকে আমি পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবো, সভ্যতাকে। মানে কোনো অসভ্য লোকের পক্ষেই শুধু সভ্যতা ধ্বংস করার কথা বলা যায়, এবং সেই সভ্যতা ধ্বংস করে দেওয়ার টাইমলাইন যখন ঘনিয়ে আসলো, তখন তিনি বললেন যে আমি যুদ্ধ বন্ধ করলাম, এবং ইরান যে 10 দফা দিয়েছে, এই 10 দফাটি আমাদের মধ্যে আলোচনার একটা সুন্দর ভিত্তি হতে পারে। হ্যাঁ, তার টুইটটা পড়ে শোনাতে পারি আমি, যে উভয়মুখী যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। ট্রাম্পের টুইট, মানে তার ট্রুথ সোশ্যালে তিনি এই বক্তব্য দিয়েছেন। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হচ্ছে ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য মুক্ত করে দিতে হবে। ট্রাম্পের এই নাটকীয় ঘোষণায় তিনি আরো লিখেছেন, মানে ট্রাম্পের বক্তব্য, পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে পাওয়া 10 দফার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার কথা হলো যে এই 10 দফা তো পড়ে শোনালাম, তার সাথে এই ট্রাম্পের এই বক্তব্যের আসলে সামঞ্জস্যতা আছে কিনা? দেখুন, উনি বলেছেন, উনি আজকে বিজয়ের 2টি কারণ বলেছেন। মানে উনি কেন বিজয়ী হয়েছেন তার 2টি ঘোষণা ছিল। একটি আপনি এখন পড়লেন যে হরমুজ প্রণালী আবার খুলতে পারলাম। তো হরমুজ প্রণালী তো খোলাই ছিল রে বাবা যুদ্ধের আগে, ইরান তো বন্ধ করেনি। তুমি হামলা করেছিল বলে সে বন্ধ করেছিল। এখন যদি এটি ইরান খুলেও দেয় সম্পূর্ণ কিন্তু খুলছে না। ইরান এখন এখান থেকে বের হতে দিচ্ছে না। 97% ট্যাঙ্কার এখন এখান থেকে বের হচ্ছে না ইরানের অনুমতি ছাড়া। যেগুলো বের হচ্ছে ইরান ট্যারিফ খুলে দিয়েছে, কিন্তু নিয়ন্ত্রণ ইরানের হাতে। ইরানের হাতে যে নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, সেটির অর্থ হচ্ছে ইরান প্রত্যেকটা জাহাজ থেকে এখানে ট্যাক্স তুলছে এখন, মানে ট্যারিফ তুলছে। এবং এই ট্যারিফ কিন্তু আমেরিকাই, এই ট্রাম্পই কিন্তু দেখিয়ে দিয়েছে ট্যারিফ কিভাবে তুলতে হয়। তার মানে এই হরমুজ প্রণালী যে খুলে দেয়া হলো, আগে টাকা দিলেও কোনো জাহাজকে ইরান ছাড়ছিল না, এখন প্রত্যেকটা জাহাজের কাছ থেকে সে টাকা তুলবে। তাহলে হরমুজ প্রণালী খুলে কি করলেন আপনি? আরেকটা হচ্ছে, উনি দাবি করছেন যে আমি সমস্ত লক্ষ্যে পৌঁছে গেছি, সেই লক্ষ্যগুলো কিন্তু অর্জিত হয়নি। তার মানে হচ্ছে এই যে 10 দফা আপনি পড়ে শোনালেন, এই 10 দফার প্রত্যেকটি দফা ইরানের স্বার্থ রক্ষা করবে, এবং ইরান শুধু এই যুদ্ধের মাধ্যমে যুদ্ধকালীন দাবিগুলোই আদায় করছে না, সে তার 45 বছরের পুরনো 2টি দাবি আদায় করছে। আপনি যে পড়লেন, একটি হচ্ছে যে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, প্রত্যক্ষ এবং পরোক্ষ। পরোক্ষটা কি? পরোক্ষ হচ্ছে যে ইরানের তেলের উপরে নিষেধাজ্ঞা দেয়া আছে, ইরান তেল বিক্রি করতে পারবে না। বাংলাদেশ এর উপরে কোনো নিষেধাজ্ঞা নেই, বাংলাদেশ আমেরিকার বন্ধু রাষ্ট্র, কিন্তু বাংলাদেশ যদি ইরান থেকে তেল কেনে তাহলে বাংলাদেশও নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এটি হচ্ছে পরোক্ষ নিষেধাজ্ঞা। এই 2টি নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আরেকটি দাবি, এই দাবিটি কিন্তু ইরানের দীর্ঘদিনের। আরেকটি দাবি হচ্ছে ইরানের আটকে পড়া সম্পদ ফেরত দিতে হবে। কোথায় আটকে পড়েছে? ইরানে ইসলামী বিপ্লবের সময় 1979 সালে, বিপ্লবের আগে শাহ সরকারের যে কেন্দ্রীয় ব্যাংকের যে রিজার্ভ ছিল আমেরিকাতে, তখনকার $15 বিলিয়ন। আপনি তখনকার $15 বিলিয়ন এখন যদি মানে $1 ট্রিলিয়ন আর্থিক মূল্য বিচারে অনেক বেশি হবে। এবং সেই টাকা এর বাইরেও পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন দক্ষিণ কোরিয়ার কাছে $6 বিলিয়ন আটকা আছে ইরানের তেল বিক্রির টাকা। জাপানের কাছে তেল বিক্রির টাকা আটকে রয়েছে, আনতে পারছে না। এরকম শত শত কোটি ডলার ইরানের বিভিন্ন দেশের কাছে আটকে রয়েছে। এই টাকাগুলো ইরান আনতে পারছিল না,
এখন এই ট্রাম্প যুদ্ধ করতে এসে নাকে খত দিয়ে সেই সম্পদ ইরানকে ফেরত আনার সুযোগ করে অর্থাৎ দুইটা হচ্ছে পুরনো যে চুক্তি বা তাদের দাবি ছিল সেই দুটা এই সময় তুলেছে, এখনো কার্যকর হয়নি বা তুলেছে দাবিটা। এখন আমার প্রশ্ন হচ্ছে যেটি নিয়ে মূলত আলোচনা সেটা হচ্ছে হরমুজ প্রণালী। আগামী বৃহস্পতি অর্থাৎ আগামীকাল অথবা শুক্রবারের মধ্যে ইরান খুলে দিতে পারে। আপনার মনে হয় কিনা যে এটি বন্ধ ছিল, এই প্রণালী দিয়ে যাতায়াত বন্ধ রাখা ছিল যাদের, এটি খুলে দেওয়ার ফলে যদিও মানে ট্যারিফ নেওয়া হচ্ছে তারপরেও এইটা ইরানের নিয়ন্ত্রণে আছে, কিন্তু ইরানের নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কোনো কারণ ঘটতে পারে কিনা, বা হাতছাড়া হবার বা অন্যের নিয়ন্ত্রণে এটার মধ্যে আসতে পারে, এরকম কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় আপনার? হ্যাঁ, ট্রাম্প বলেছেন এই কথাটা বলেছেন না? ট্রাম্প বলেছেন যে আমি এবং ইরান মিলে নিয়ন্ত্রণ করবো, এটি যুদ্ধের শুরুর দিকে বলেছিলেন, আজকেও বলেছেন, মাঝেও এই প্রসঙ্গ এসেছে। জি, কিন্তু এটি যদি তিনি হামলার মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে অর্জন করতে পারতেন তাহলে তো এটি আলোচনার টেবিলে আসতো না। তিনি এই 1991 সালে ইরাকে আগ্রাসন হয়েছিল, সেটিকে বলা হতো প্রথম পারস্য উপসাগরীয় যুদ্ধ, গালফ ওয়ার। তখন কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার বিমানবাহী যুদ্ধজাহাজ ঢুকে ইরাকের উপকূলে মোতায়েন করে সে সৈন্য ল্যান্ড করিয়েছিল। 2003 সালেও একই ঘটনা ঘটেছিল ইরাকে হামলা করার সময়, কিন্তু এইবার আমেরিকা যে তার যুদ্ধজাহাজ নিয়ে এসেছিল, 4টি যুদ্ধজাহাজ এনেছিল। প্রথম এনেছিল আব্রাহাম লিঙ্কন, সেটিকে হরমুজ প্রণালীর কাছাকাছি আনেনি, একটু দূরে রেখেছিল। ইরান 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরে সেটিকে আরো 1500 কিলোমিটার দক্ষিণে সরিয়ে নেওয়া হয়েছে। এরপরে এসেছে জেরাল্ড ফোর্ড, নিয়ে আসা হয়েছে ল্যাটিন আমেরিকার উপকূল থেকে। সেই জেরাল্ড ফোর্ডকে ইরান এমন হামলা করেছে যে এটিও এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে। আমরা মিডিয়ায় শুনেছি যে ওর এই কি বলে, ওর লন্ড্রিতে আগুন লেগেছিল। তবে এত বড় একটি জাহাজের লন্ড্রিতে কিভাবে আগুন লেগেছিল এই প্রশ্নের উত্তর নেই। এই প্রশ্নের একটি মাত্র উত্তর হতে পারে যে ইরানের হামলায় ওখানে আগুন লেগেছিল এবং সেই যুদ্ধজাহাজ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এখন আপনি বলবেন, এবং কোন ইউরোপীয় দেশ এই হরমুজ প্রণালী খুলতে আসেনি। দেখুন, হরমুজ প্রণালীতে যদি 99% নিয়ন্ত্রণ আমেরিকা আরোপ করতে পারে, যদিও সেটি সম্ভব নয়, তারপরেও এই হরমুজ প্রণালীকে ইরানের নিয়ন্ত্রণের বাইরে নেওয়া যাচ্ছে না। কারণ এখান থেকে যদি একটি জাহাজে, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতা সম্পূর্ণ অটুট রয়েছে। আজকেও, গতকালকেও ইরান বলেছিল যে আমার হাতে এখনো 3000 ক্ষেপণাস্ত্র, কিন্তু অনেক তো ব্যয় হয়েছে। না, এখন পর্যন্ত এই 39 দিনে তো অনেক ব্যয় হয়েছে। পরে গতকাল বলেছে, সে পরিসংখ্যান দিয়েছে যে আমার কাছে 3000 ক্ষেপণাস্ত্র আছে এবং 15000 ড্রোন রয়েছে। গতকালের খবর ছিল, আমি পড়ছিলাম। তো এখন এটি যে বাগাড়ম্বর নয়, ধরলাম বাগাড়ম্বর, হাজার হাজার যে এখন রয়েছে এটি তো প্রমাণিত। তো হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় যদি একটি জাহাজে একটি ড্রোন আঘাত হানে, আমেরিকার যুদ্ধজাহাজ তো ওই ড্রোন ঠেকাতে পারেনি, ড্রোন তো তার নিজের সামরিক ঘাঁটিতে ড্রোন ঠেকাতে পারেনি। তার মানে একটি জাহাজেও যদি ড্রোন আঘাত হানে, তাহলে এখানকার কোনো বীমা প্রতিষ্ঠান আর হরমুজ প্রণালীকে বীমা দেবে না, এবং এই বীমার কোম্পানিগুলো যদি এই পুঁজি প্রত্যাহার করে নেয়, হরমুজ প্রণালীকে নিরাপদ করতে পারবে না। অর্থাৎ হরমুজ প্রণালীর উপরে ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ এখন থেকে বজায় থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এটা প্রাকৃতিক কারণে, মানে প্রকৃতির যে অবস্থান সেটার কারণে। আচ্ছা, এবারে একটু আসতে চাই, এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে সেটির মধ্যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলেছি। এবার একটু ইসরায়েল নিয়ে আসি। যুদ্ধবিরতির পরেও ইরানে একটা হামলা হয়েছে এবং যুদ্ধবিরতি ঘোষণার পর 8 এপ্রিল, অর্থাৎ আজকে ভোরবেলা, মানে স্থানীয় সময় ভোরবেলায় হামলাটা হয়েছে। এখন ইরানও জেরুজালেম বা পশ্চিম তীরে যে ক্ষেপণাস্ত্র ছুড়েছে সেটারও প্রমাণ পাওয়া যাচ্ছে, সংবাদ পাওয়া যাচ্ছে। এই লক্ষণটা কি বলে? এই লক্ষণটা কি বলে যুদ্ধবিরতি কার্যকর হবে বা কার্যকর আছে, আপনার মনে হয় কিনা? এবং এটা আসলে আর একটা লক্ষণ কিনা যে এটা টিকবে না এবং যুদ্ধের, যে কেউ কেউ এরকমও মন্তব্য করেছেন যে বড় যুদ্ধের আগে কিছুক্ষণ সাগর থাকে, নিস্তব্ধ থাকে, কাম থাকে, সেটা মনে হয় কিনা কোনো? হ্যাঁ, এটি একটি ভালো প্রশ্ন। কিন্তু দেখুন, এইবারের যুদ্ধবিরতিতে যে 10টি ধারা আছে, এই 10টি ধারার শেষের ধারাটি হচ্ছে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে প্রস্তাব পাশ করে এই যে আলোচনায় যে মানে যে চুক্তিটি হবে, সেই চুক্তিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ করে আন্তর্জাতিক আইন হিসেবে এটিকে স্বীকৃতি দিতে হবে। তার মানে ইরানের হাতে দুটি অপশন, একটি হচ্ছে আন্তর্জাতিক আইনের মাধ্যমে সে আইনি সুরক্ষা পাবে। এখন প্রশ্ন আসতে পারে যে আইনি সুরক্ষা তো এর আগেও ছিল, এই যে মানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই তো ইরানে হামলা চালানো হলো, তাহলে এই আইনটিও যে লঙ্ঘন করে আবার হামলা হবে না, তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি হচ্ছে, এবং আপনি এতক্ষণ যে ট্রাম্পের যে বক্তব্যগুলো ট্রুথ সোশ্যালে যা লিখেছেন এবং যা মুখে বলেছেন, তাতে যে সুর
নেতানিয়াহুর বক্তব্য তো তা না, না। উনি কোনোটা মানবেন না, মোটামুটি স্পষ্ট, জি। তাই তো? জি, এটি নেতানিয়াহু বলছেন, কিন্তু আমেরিকা যদি এখানে হামলা চালাতে না আসে, হুম, যেটা আসবে বলে আর মনে হয় না। হুম। কারণ অন্তত ইরানের এখন। ইরানের হাতে ইরানের পরমাণু অস্ত্রকে আমেরিকা ভয় পায়, সম্ভাব্য পরমাণু অস্ত্রকে। হুম, কিন্তু এবার ইরান প্রমাণ করেছে যে হরমুজ প্রণালী হচ্ছে শত, শত হাজার, হাজার পরমাণু বোমার চাইতেও শক্তিশালী। হুম, এবং হরমুজ প্রণালীটাকে আটকে দিয়েই কিন্তু ইরান এই যুদ্ধে জয়লাভ করেছে তার ভৌগোলিক সক্ষমতা দিয়ে। হুম, এটি আল্লাহ প্রদত্ত সক্ষমতা। হুম। এটি ইরান আগে থেকেই জানতো এবং ইরান সেটা আমরা শুনেছি, কিন্তু এখন জি, যেটি যেটি বলছিলাম বলছিলেন যে উম, ইয়ে আসবে কিনা। এখন ইসরায়েলের। আমেরিকা যেহেতু আসবে না, কারণ হরমুজ প্রণালীকে বন্ধ করে দিলে হুম, আবার বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হবে, আবার সারা বিশ্বের উপর থেকে অস্থিরতা তৈরি হবে। তৈরি হবে, চাপ তৈরি হবে। সেই কারণে আমেরিকা আর ইরানে হামলা চালাতে আসবে না। ইরানের সামরিক সক্ষমতা এবং ইরানের ভৌগোলিক সক্ষমতা দিয়ে ইরান প্রমাণ করেছে যে আবার যদি হামলা চালাতে আসে, আবার কিন্তু তোমার ক্ষতি করব। হুম। এখন ইসরায়েল একা যুদ্ধ করবে না। ইসরায়েল গত বছরের জুন মাসেও আমেরিকাকে সঙ্গে নিয়ে এসেছিল, এবারও আমেরিকার সঙ্গে নিয়ে এসেছে। ইসরায়েল এবার আমেরিকা যদি পিছু হটে যায়, ইসরায়েল একা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে না। আরেকটি প্রসঙ্গ উঠেছে এখানে, যুদ্ধবিরতির চুক্তিতে লেবাননকে যদি অন্তর্ভুক্ত করা না হয়, জি, মানে হিজবুল্লাহর হিজবুল্লাহকে কারণে জি, এই বিষয়টি জি, এসেছে। জি, জি। তো নেতানিয়াহু যেটি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ তারা লেবাননে হামলা করতে পারবে। এরকম পারবে। একটা জি। ইঙ্গিত আরকি। আ হিজবুল্লাহর এই বক্তব্যটা আসলে কতটা যুক্তিযুক্ত? এখন আমরা হিজবুল্লাহকে যে এই যুদ্ধবিরতি, হিজবুল্লাহ না শুধু ইরান বলেছে যে হুম, প্রতিরোধ অক্ষ বলতে হিজবুল্লাহ আছে, ফিলিস্তিনের হামাস আছে, তারপরে ইয়েমেনের হুথি আছে, হুম। ইরাকের আরেকটা সংগঠন আছে, ৩ ওরা হওয়া আছে। আরকি। এরা কিন্তু হুম। আছে। হুতি, হিজবুল্লাহ এবং হুথি, হামাস। হিজবুল্লাহ, হামাস, হুম, হ্যাঁ, এবং ইরান। হুম, মানে হয়ের উপরে একটা হ্যাঁ, ইয়ে আরকি। ইয়েস। তো এই ৪ যে শক্তি, ৪ শক্তির কোন জায়গায় হামলা করা যাবে না, ইরানের শর্ত আছে। এবং মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে ছোট্ট একটি টুইট করেছেন, হুম। ওইখানে এই কথাটা আছে। যে হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় থাকবে। এখন আজকে কেবল ১২ ঘন্টা পার হয়েছে। এখনো ইসরায়েল হিজবুল্লাহর উপরে হামলা করছে। ইরান এখন পর্যন্ত কিছু বলছে না। কিন্তু ইসরায়েল যদি হিজবুল্লাহর উপরে হামলা অব্যাহত রাখে, তখন ইরান কি করবে সেটি আমাদের দেখার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। এবারে সেটি ওই যে আমি একটু আগে বলছিলাম যে আপনার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, সেগুলোতে বিশ্লেষকরা নানা রকম বিশ্লেষণ দিচ্ছেন। তারা সন্দেহ পোষণ করছেন যে ঝড়ের আগে নিস্তব্ধতার যে আওয়াজ থাকে, সেটির মতো মনে হচ্ছে এই যুদ্ধবিরতি থেকে। তাহলে সেই আঘাতটা সম্ভাব্য কোন দিক থেকে আসতে পারে বা কিভাবে হতে পারে? যদি আপনার বক্তব্য অনুযায়ী আমেরিকা পিছিয়ে যায়, তাহলে আসলে কে অ্যাগ্রেসিভ হবে? যুদ্ধ মানে আবার যুদ্ধ শুরু হুম। করার ক্ষেত্রে। দেখেন সেই দেশটাই কি ইসরায়েল? মানে সেই দেশটা উম সেই দেশটা ইরানও হতে পারে। কারণ আচ্ছা। ইরানের যে ১০ দফা, ইরান এখন পর্যন্ত শতভাগ অবিশ্বাস নিয়ে এই হুম, ১০ দফা নিয়ে আলোচনা করতে যাবে। কিন্তু এই ১০ দফা যদি আলোচনার টেবিলে ইরান আমেরিকাকে মানিয়ে নিতে না পারে, অর্থাৎ আমেরিকা যদি বলে যে কোন জায়গায় গিয়ে বলে যে এটা সম্ভব না। হুম, তখনই ইরান বলবে যে তাহলে আমি যুদ্ধ আবার শুরু করব। তাহলে হুম, যুদ্ধটা ইরানও আবার শুরু করতে পারে। আর ইসরায়েল তো চাচ্ছেই। দেখুন এই যুদ্ধটা শুরুই হয়েছে ইসরায়েলকে নিয়ে। হুম, ইসরায়েলের অস্তিত্ব থাকবে কি থাকবে না। হুম, এইজন্যই ইরানের রেজিম চেঞ্জ করার প্রয়োজন ছিল। ইরানের এই ইসলামী সরকার যদি ক্ষমতায় না থাকে, আমেরিকার পন্থী, ইসরায়েল পন্থী যদি একটি সরকার থাকে, সৌদি আরবের বিন সালমান সরকারের মতন, হুম, তাহলে এই যুদ্ধটির প্রয়োজনই হতো না। জি, কিন্তু ইরানের সরকারকে চেঞ্জ করতে এসে এখন যেটা করলো, উদারপন্থী নেতাদেরকে মেরে ফেলেছে। ইরানের হুম, সাবেক সর্বোচ্চ নেতা, তিনি বলেছিলেন পরমাণু অস্ত্র তৈরি করা যাবে না। কিন্তু হুম। তাকে মেরে ফেলার পরে এখন যাকে আনা হলো, তিনি যদি পরমাণু অস্ত্র তৈরি করার অর্ডার দিয়ে দেন, তাহলে কারো কিছু করার আমরা থাকবে না। আলোচনার শেষের দিকে একটু সংক্ষেপে যাব। জি, কিন্তু মানে এই যুদ্ধে এসে এখন ১৪ দিনের একটা বিরতির কথা, মানে পজ এর কথা যেটা বলা হচ্ছে, জি, সেইটাকে নিয়েই তো আমরা আলোচনাটা শুরু জি, করেছি জি, যে আসলে জয় জি, এটা কার হলো। জি, আমি কিছু পরিসংখ্যান দিই, একেবারে অকাট নিরেট সত্য। জি, যেমন হচ্ছে ট্রাম্প আ যুক্তরাষ্ট্রের নেতা, তিনি যুদ্ধে এখনো নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু ১ম দিনেই ইরানের সর্বোচ্চ নেতাকে তারা হত্যা করতে সক্ষম হয়েছেন। জি, আ এবং মিলিটারির ১ম সারির এবং রাজনৈতিক ১ম সারির অনেককে হত্যা করেছে। কিন্তু যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকান, তাদের কেউ। কেউ মারা যায়নি। তাই তো? এই দুটো পরিসংখ্যানে ব্যক্তি হিসেবে মানুষের যে জীবনের মূল্য, সেই জায়গা থেকে ইরান পিছিয়ে গেছে কিনা। ওয়াশিংটনেরও কোনো ক্ষতি হয়নি। কিন্তু তেহরান ধ্বংস হয়েছে এবং তেহরান ছাড়া আরো বড়, বড় শহর এবং তারা অনেক জায়গায় টার্গেট করে
তো ক্ষয়ক্ষতি করেছে, তাই না? জি, জি, বিভিন্ন অবশ্যই, জায়গায় অবশ্যই, ক্ষয়ক্ষতি করেছে। অবশ্যই। এবং যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ফ্যাসিলিটি এখন পর্যন্ত যা ছিল তাই আছে। কিন্তু ইরানের যে ফ্যাসিলিটি তার মধ্যে ক্ষতি হয়েছে তো। তাই না? কিছু তার ক্ষতি কিন্তু হয়েছে। ক্ষতি হয়েছে। এই বিষয়গুলো অ এবং হরমুজ খুলে দিতে খানিকটা যেটি হচ্ছে সেটি আসলে বাধ্য হয়েছে ইরান। এটি তাদের দাবি তাদের জি, জায়গা জি, থেকে। জি। এই যে পরিসংখ্যানটা, হুম। তাতে আপনার মনে হয় কিনা যে ইরান আসলে উম জয়লাভ করেছে এটি বলা যায় না? যায় না। হ্যাঁ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। এই যে পরিসংখ্যানগুলো দিলেন, হুম, এই পরিসংখ্যানগুলো যুদ্ধের যে ফ্যাক্ট, সেই ফ্যাক্ট অনুযায়ী অর্থাৎ হুম, বস্তুগত যে ক্ষতি, হুম, সেই ক্ষয়ক্ষতি যদি আমরা হিসাব করি, হুম, তাহলে ইরানের ক্ষতির তুলনায় ওদের ক্ষতি কম হয়েছে এবং ইরানের বিশাল ক্ষতি হয়েছে। হুম, বিশেষ করে একজন সুপ্রিম লিডারকে হত্যা করে ফেলা মানে কি? মানে হচ্ছে একটি দেশের মাথাকে হুম, গুঁড়িয়ে দেওয়া। এরপরে বড়, বড় জেনারেল ধ্বংস হয়েছে। কিন্তু আমেরিকার টার্গেট ছিল এইসব জেনারেলকে হত্যা করার মাধ্যমে ইরানের ভেতরে একটা জাগরণ সৃষ্টি হুম, করে সরকারকে পরিবর্তন করা। সেটি করতে পারেনি। আর ইরানে হামলা করতে এসে যে মিসক্যালকুলেশনটা আমেরিকা এবং ইসরায়েল করেছে সেটি হচ্ছে তারা যেমন পৃথিবীতে স্বর্গ তৈরি করে স্বর্গীয় জীবনযাপন পৃথিবীতেই করতে চায়, হুম, মৃত্যুর পরে কি হবে এটি নিয়ে তারা তেমন ভাবে না। পক্ষান্তরে ইরানিরা শহীদ হওয়ার জন্য উদগ্রীব এবং ইরানের যে সুপ্রিম লিডারকে হত্যা করার কথা আপনি বললেন, তিনি কিন্তু নিহত হবেন জানতেন। তাকে বলা হয়েছিল মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পরে ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে, "আমি খামেনিকে হয় তুলে নিয়ে আসবো অথবা হত্যা করব।" তারপরেও তিনি তার কমপ্লেক্স ছেড়ে, তার কম্পাউন্ড ছেড়ে যাননি। কারণ তিনি জানেন যে আমাকে শহীদ হতে হবে। মানে আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত। এবং ইরানি জাতি মাত্র ৩,০০০ মানুষ ইরানে নিহত হয়েছে। ইরান লক্ষ, লক্ষ শহীদ দেয়ার জন্য উদগ্রীব ছিল। অর্থাৎ অর্থাৎ মানসিক প্রস্তুতি ছিল তাদের। মানসিক এটা প্রস্তুতি ছিল এবং বস্তুগত ক্ষয়ক্ষতি দিয়ে এই যুদ্ধের বিচার করলে ইরান পরাজিত হয়েছে। না, কিন্তু এই শক্তিগুলো বা তাদের মধ্যে অনেক সুপ্রিম লিডার শুধু না, অনেক বড় কর্মকর্তা মারা গেছে। মারা সেইটা গেছে। আসলে এক ধরনের সক্ষমতাকে নিশ্চিহ্ন করেছে নিশ্চিহ্ন কিন্তু। করেছে। না আমি মেনে নিলাম তো। অবশ্যই এটি ইরানের জন্যে বড় ধরনের হুম। ক্ষতি হয়েছে। কিন্তু এই ক্ষতি কাটিয়ে ওঠার মতো সক্ষমতা ইরানের রয়েছে এবং সেই সক্ষমতা এখনই তো প্রদর্শন করছে তারা। আমার সবশেষ প্রশ্ন এবং জি, সংক্ষেপে হান্নার মধ্যে একটা ছোট্ট উত্তর। জি। সেটা হচ্ছে ১০ এপ্রিলের যে বৈঠক সেটির পরে আসলে শান্তি ফিরবে বলে আপনি মনে করেন কিনা, আস্থা রাখেন কিনা এই আলোচনার আমি উপরে? 50-50 চান্স দিয়ে রাখতে চাই। আমি বাজি ধরতে চাই না। কারণ আচ্ছা। হচ্ছে যে ইরানের দাবি মেনে নিয়ে যদি তারা করে তাহলে শান্তি আসতে পারে। আর দাবি না মানলে এই যুদ্ধ আবার শুরু হতে পারে। তবে ট্রাম্প যেহেতু ১০ ধারা মেনে নিতে রাজি হয়েছেন, তার মানে ডাইরেক্ট মেনে না নিলেও পরোক্ষভাবে নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তিনি মেনে নেবেন এবং তিনি আরেকবার যুদ্ধ চাইবেন না। কারণ সামনে নভেম্বর জি। মাসে ইলেকশন হুম। আছে। তিনি আর যুদ্ধ করবেন না আপাতত। তাতে তার লাভ কি ট্রাম্পের? তার সুবিধা কি, লাভ কি? যুদ্ধ না করে। যুদ্ধ যদি ট্রাম্প না না, করে, হ্যাঁ, তাহলে তো সে জিতলো না। তাতে লাভ কি? না জিতলো না, সে জিততে পারবে না। সে সে সেজন্য। দেখেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চলতে থাকবে হুম, এবং ইরানকে যদি তারা গুঁড়িয়েও দেয়, মানে ইরানকে যদি এখন পরমাণু অস্ত্র, কালকে তো সে হুম, সভ্যতা ধ্বংস করার কথা বলেছে, অর্থাৎ কেউ বলছিলেন যে পরমাণু অস্ত্র মারতে হুম, পারে। কারণ তার যে প্রতিরক্ষা মন্ত্রী হেগসেট, এ তো হচ্ছে ওই টেক্সাসের মাস্তান, মানে টেক্সাসের ডাকাত বলা যায় এটাকে। হুম। এ যুদ্ধ করবে। কিন্তু ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দীর্ঘকাল ধরে ইরান আমেরিকার ক্ষতি করতে পারবে, ইসরায়েলের ক্ষতি করতে পারবে। এইজন্যই ট্রাম্প আবার যুদ্ধ করবে না। কারণ জ্বালানি বাজারে যে ইরান যেটা করেছে আমি কয়েকবার বলেছি এবং আন্তর্জাতিক যে চাপ তৈরি হয়েছে, দেশের ভেতরে যে চাপ তৈরি হয়েছে, এই চাপ সামাল দেওয়ার মতো অবস্থা ট্রাম্পের নেই। তাদের নিয়ে। অনেক ধন্যবাদ মুজাহিদুল ইসলাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আপনার দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন মুজাহিদুল ইসলাম, রেডিও তেহরানের সাবেক বাংলা বিভাগের পরিচালক। তার সঙ্গে এই ইরান যুদ্ধে আসলে এই আ যুদ্ধ পজের মাধ্যমে কার জয় হলো সেটি আলোচনা করার চেষ্টা করেছি এবং ভবিষ্যৎ আগামী ১০ তারিখের বৈঠকের পরে কি হতে পারে এর একটি বিশ্লেষণ আমরা জানার চেষ্টা করেছি। এরকম রাজনৈতিক এবং বিশ্বের নানা বিষয়ের আপডেট ও বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন বার্তাকক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন। আমাদের সঙ্গে ছিলেন যারা, সবাইকে ধন্যবাদ।